কিছুক্ষণ আগেই সে ভাবছিল যে নীলকে হয়তো আর কোনোদিনও দেখতে পাবে না সে। হয়তো নীল আর তার মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, তিক্ততা ছিল। কিন্তু নীল তার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করে এসেছিল, ওকে ভালোবেসে এসেছিল। আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদ্রিতা নিজের জীবনকে নতুন করে চিনতে পারল। সে বুঝতে পারল যে নীলকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। গত ৩ বছরে এই মানুষটার কোনো দাম দেয়নি আদ্রিতা, কিন্তু এই কয়েক মুহূর্তে সে বুঝতে পেরেছিল যে নীলকে সে প্রচন্ড ভালোবাসে, আর তাকে ছাড়া সে নিজের জীবন কাটাতে পারবে না, বাঁচতে পারবে না। কি হলো? আর চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, দেখো। নীল আদ্রিতাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। আরে এবার তো শান্ত হও, চুপ করো। এভাবেই যদি তুমি কাঁদতে থাকো তাহলে তো তোমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু আদ্রিতা এমন ব্যবহার করছিল যেন সে এই সব কিছু শুনতেই পাচ্ছে না। নিজের মাথা নীলের বুকের উপর রেখে জোরে জোরে কাঁদতে লাগলো সে। ও ও ও কি সত্যি সেন পরিবারের সেই বেকার ঘর জামাই? ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা কি করে সম্ভব? এই, আমাকে একটা চিমটি কাটো তো। আমি কি স্বপ্ন দেখছি নাকি? উপস্থিত সবাই নীলের দিকে হাঁ করে তাকিয়েছিল। তারা যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক আছে বাবু, তুমি যদি এইভাবেই কাঁদতে থাকো তাহলে আমিও কিন্তু এবার তোমার সঙ্গে কান্না শুরু করে দেব। নীল আদ্রিতাকে আরো বেশি করে শান্ত করার চেষ্টা করতে থাকলো। কে কে কাঁদছে? আমি? কই না তো। সাথে সাথে নীলের বুক থেকে মাথা তুলে নিজের চোখ মুছে বলল আদ্রিতা। নীল, তুমি ঠিক আছো তো? অবন্তিকার শালিনীও নীলের দিকে এগিয়ে এলো। তারাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তাকাও আমার দিকে। কি মনে হচ্ছে আমাকে দেখে? আমি ঠিক আছি না ঠিক নেই? নীল নিজের দুহাত ছড়িয়ে বলল, ওই বাঘটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু শুয়োরগুলোও কারোর থেকে কম না। হ্যাঁ, শুধু এটা বুঝে নাও যে আমি কোনো রকমে মরতে মরতে বেঁচে গেছি। ঠিক সেই সময় একজন লোক ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে নীলের পিঠ চাপড়ে দিয়ে বলল, বাহ, দারুণ দারুণ কাজ করেছো। একজন বাঘ আজ অন্য বাঘকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে। নীল, তোমার সত্যিই কোনো জবাব নেই। এই কথা বলার পর লোকটা বাকিদের দিকে ফিরে বলল, কারা যেন বলছিল যে তুমি নাকি বেকার ইউজলেস ঘর জামাই, নিজের বউয়ের পয়সায় বেঁচে থাকা একটা নরকের কীট। কিন্তু আমার মতে তো ওদের এই সমস্ত কথা সম্পূর্ণ মিথ্যা। লোকটার গলায় বেশ জোর ছিল। সে কাউকে তোয়াক্কা না করেই গড়গড় করে বলে গেল। নীল অবাক হয়ে তাকালো ছেলেটির দিকে, কারণ অমিয় আর নবীন, যারা প্রায়শই তাকে অপমান করার সুযোগ খোঁজে, তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। বরঞ্চ দুজনেই নিজেদের মাথা নিচু করে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। আর এই ছেলেটি প্রথম আলাপেই এত কথা বলল। আমার নাম কুনাল লাহা, তোমার সাহসকে আমি সম্মান করি। যদি তুমি চাও তাহলে আমরা খুব ভালো বন্ধু হতে পারি। এই বলে কুনাল স্বতঃস্ফূর্তভাবে নিজের হাত বাড়িয়ে দিল। আমি নীল। একটু হেসে নীলও নিজের হাত বাড়িয়ে দিল, আর তারা দুজনে হ্যান্ডশেক করল। সাধারণত এই সমস্ত সময় এতকাল ধরে নীলকে কেবল অপমানই করা হয়েছে, কিন্তু আজ তেমনটা হলো না। উল্টে আজ লোকেরা নিজের থেকে নীলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এসেছিল। এটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল নীলের। নীল আর কুণালের বন্ধুত্ব দেখে সবার চোখ ধাঁধিয়ে গেল। সবাই যেন মনে মনে নীলকে বেশ হিংসে করতে লাগলো। কারণ কুণাল লাহা পরিবারের একমাত্র ছেলে। কুণালের দাদু মণিকান্ত লাহা কলকাতা শহরে 50 বছর আগে পা রেখেছিলেন। তারপর উনি নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলেন এই শহরে। আর দেখতে দেখতে সেই ব্যবসার খ্যাতি আজ বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আজ লাহা পরিবারের কাছে শুধু একটা কোম্পানি না, এতগুলো কোম্পানি রয়েছে যে সেগুলোর দেখভাল করার মতো লোকের অভাব। মণিকান্তবাবু এখন আর কোনো কাজ করেন না, তাই জন্য তিনি বিজনেসের সমস্ত দায়িত্ব কুণালের হাতে তুলে দিয়েছিলেন। লাহা পরিবারের ব্যাপারে যদি বলা যায় তাহলে বলতে হয় যে মণিকান্তবাবু খুবই গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি কোথাও যানও না, আর কারো সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎও করেন না। শুধুমাত্র নিজের কাজটুকু করার জন্য যতটুকু কথা বলার দরকার হয় ততটুকুই কথা বলেন। কিন্তু তার সম্মান এই শহরে প্রচুর। যেহেতু তিনি এই শহরে অনেক বছর ধরে রয়েছেন, তাই যত বড় লোকই হোক না কেন তার সামনে এখনো মাথা নিচু করে, সেটা আক্তার ভাই হোক বা কল্লোল চ্যাটার্জি। আর সেই সঙ্গে কুণালের রেপুটেশনেও কোনো রকম দাগ নেই। আমি খুবই ভাগ্যবান কুণাল যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। অমিয় নীলের দিকে তাকিয়ে বলল। আসলে সে দেখানোর চেষ্টা করছিল যে কুণালের সঙ্গে তার অনেক আগে থেকেই বন্ধুত্ব রয়েছে, যাতে নীল এটা মনে না করে যে শুধুমাত্র সেই এখানকার হিরো। সবাই যদিও এখানে ক্যাম্পিং করতে এসেছিল, কিন্তু ভৌমিক পরিবার আগে থেকেই রাঁধুনিদের ব্যবস্থা করে রেখেছিল। তারা জানতো যে এই পরিবেশে কারোর থেকে রান্না করার আশা করা বৃথা। সবাই নিজেরা নিজের মতো করে এনজয় করবে,
আর তারপর দিনের শেষে সবাইকে খালি পেটে থাকতে হবে। তাই জন্য ভৌমিকরা রাঁধুনিদের একটা পুরো দল আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল। অধিরাজ ভৌমিকের আদেশে রাঁধুনিরা তাড়াতাড়ি সবার জন্য রান্না বসালো। নীলের উপর যা ঝড় গেছে, অধিরাজবাবু তাই ওর জন্য বন মুরগির স্পেশাল স্যুপ বানাতে বললেন। তা খেলে নীল কিছুটা বল পাবে। অমিয় সবসময় নীলকে হিউমিলিয়েটই করেছে, কিন্তু ওর বাবা হয়েও অধিরাজবাবু যেভাবে নীলের জন্য ভাবলেন তা দেখে ভালো লাগলো নীলের। এরপর সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে যে যার মতো কথা বলতে লাগলো। কিন্তু আজ যা কিছু ঘটে গেল, তারপর ওই পাহাড়ের দিকে যাওয়ার সাহস আর কারোর হলো না। কুণাল ফাঁকা একটা জায়গা খুঁজে নিয়ে সেখানে বসে নীলের ক্ষতস্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। যদিও তাদের দেখা হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, কিন্তু তাদের একসঙ্গে দেখে মনে হচ্ছিল যেন তারা একে অপরের সত্যিকারের ভাই। নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলা, একে অপরের কথা বোঝা, আর সব থেকে জরুরি একে অপরকে সম্মান করা, এই সমস্তই তাদের দুজনের বন্ধুত্বের মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠল। নীল, এই জায়গাটা তোমার কেমন লাগছে? এখানে ভিলা বানানোর আইডিয়াটা তোমার মতে কি ঠিক? হঠাৎ কুণাল জিজ্ঞেস করলো। হঠাৎ আমাকে এই কথা জিজ্ঞেস করছো? তোমারও কি রিয়েল এস্টেটে ইন্টারেস্ট রয়েছে? একটু চমকে উঠে জিজ্ঞেস করলো নীল। না না, আমার তো শুধু মনে হয় যে পুরুলিয়ার এই বাঘমুন্ডি জায়গাটা একটু বেশিই সুন্দর। এখানকার প্রাকৃতিক পরিবেশ, বায়োলজিক্যাল ডাইভার্সিটি চোখে পড়ার মতো। শুধু শুধু ঘর বাড়ি বানিয়ে ইট কাঠের মধ্যে এই জায়গাটাকে ঢেকে ফেলা খুবই দুর্ভাগ্যের বিষয়, হতাশভাবে বলল কুণাল। হ্যাঁ, এখানে একটা চিড়িয়াখানা বা অভয়ারণ্য তৈরি করা যেতে পারে। নীল পাহাড় আর জঙ্গলের দিকে তাকিয়ে বলল, এত বড় জঙ্গল যদি শুধুমাত্র মানুষ থাকার জন্য সেগুলোকে কেটে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, তাহলে সেটা খুবই খারাপ ব্যাপার হবে। তার উপর এখানে অনেক রকমের আদিবাসী সম্প্রদায়ও রয়েছে, তারা ঝামেলা করতে পারে। আর এখানে যে বাঘ রয়েছে এটাই আশ্চর্যের। চারিদিকে জঙ্গল কেটে বসতবাড়ি বানানো হচ্ছে, তাই হয়তো অনেক দূর থেকেও বাঘ চলে আসছে এখানে। ব্যাপারটা কিন্তু দারুণ, বলো? তাই নিজের এই সিদ্ধান্তকে আরো একবার ভেবে দেখতে পারো। কুণাল সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।